জি, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের পরিপাক নিয়ে আলোচনা। পরিপাক বা ডাইজেশন বলা হয় ইংরেজিতে, হ্যাঁ? পরিপাক মানে কি যেন ভেঙে ফেলা বা চূর্ণ করা। পরিপাকের সরল বাংলা অর্থ ভেঙে ফেলা বা চূর্ণ করা। পরিপাকের সরল বাংলা অর্থ। আচ্ছা, তাহলে তার মানে হচ্ছে চূর্ণ করা মানে বড় কোনো কিছুকে ভেঙে ছোট ছোট করা। এটাই হলো চূর্ণ করা বা ভেঙে ফেলা। পরিপাকের সরল বাংলা, হ্যাঁ? তাহলে এখানে পরিপাকের সংজ্ঞা কিন্তু মুছে রাখতে হবে। পরিপাক কাকে বলে? তাহলে দেখো এখানে একটা সংজ্ঞা কতটুকু আছে না নাই? তুমি লিখে নাও। এখানে মনে হচ্ছে সুন্দরভাবে পরিবাহের সংখ্যাটা নাই। দেখো, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জটিল খাবারগুলো বিভিন্ন হরমোন ও এনজাইমের প্রভাবে ভেঙে তরল সরল এবং দেহের কোষের উপযোগী হয় তাকে পরিপাক বলে। পাশাপাশি পরিপাক তন্ত্রের সংজ্ঞা লিখতে পারো। ওদের বই আছে, 2 লাইনের আছে, তবে 1 লাইনে লিখতে পারে। এরকম এখানে আছে পরিপাক তন্ত্র, পুষ্টিক তন্ত্র। যে তন্ত্রের সাহায্যে খাদ্যদ্রব্য ভেঙে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত ও শোষিত হয় তাকে পরিপাক তন্ত্র বা পুষ্টিক তন্ত্র বলে। আচ্ছা, এটাই লিখো। তবে ভুলে গেলে এভাবে লিখতে পারো, যে তন্ত্রের মাধ্যমে পরিপাক সংঘটিত তাকে পরিপাক তন্ত্র বলে। তাও এক, যে তন্ত্রের মাধ্যমে পরিপাক সম্পন্ন হয় তাকে পরিপাক তন্ত্র বলে। বুঝতে পারলা? এটা লিখতে পারো। তবে ক্ষয়ের জন্য সেটা অবশ্যই বইয়ের এটা একটু বড়, এটা দিতে হবে, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো যে পরিপাক দুই রকম ভাবে হয়। পরিপাক দুই রকম মানে একটা হলো পরিপাক হয় যান্ত্রিক ভাবে আর একটা রাসায়নিক ভাবে। পরিপাক দুই ভাবে হয়। একটা যান্ত্রিক পরিপাক, এটা হলো যান্ত্রিক, আর একটা হলো রাসায়নিক। যান্ত্রিক পরিপাক কোনটা জানো? আচ্ছা, লেখো। যান্ত্রিক পরিপাক হলো আচ্ছা, আগে পরে হলে সমস্যা নেই। তবে আগে যান্ত্রিক পরিপাক হয়, পরে রাসায়নিক পরিপাক হয়, এটা মনে রাখবে। আগে যান্ত্রিক বলতে বোঝায় আমরা খাওয়ার মুখে নিই, যে দাঁত দিয়ে চিবাই, যেভাবে সঞ্চালন করাই, এই জিনিসগুলো হলো যান্ত্রিক। যান্ত্রিক পরিপাক যে শুধু মুখেই হয় তা কিন্তু না, আমাদের পাকস্থলীতে হয়, আমাদের ক্ষুদ্রান্তে হয়। কিভাবে? আমাদের পাকস্থলীতে আমরা জানি না, কিন্তু স্বয়ংক্রিয়ভাবে পাকস্থলী এরকম চাপ সৃষ্টি করে খাওয়ার ক্ষেত্রে, বুঝছো? তারপরে হলো এই বরাবর চাপ সৃষ্টি করে, মোচড় মারে, এরকম ধরনের কাজগুলো চলে। কেন? খাবারগুলো ইঞ্জিনের সাথে ভালো করে মিশায়। তাহলে মিশানোর আগ পর্যন্ত যা কিছু হয়, মুভমেন্ট হয়, এটা যান্ত্রিক। আর মিশানোর পরে যেটা হয় সেটা হলো রাসায়নিক। মানে যে এনজাইম যে বিক্রিয়া, বিক্রিয়া করলে ওটা রাসায়নিক। বিক্রিয়া না হওয়া পর্যন্ত ওটা যান্ত্রিক। তাহলে এই জন্য বলছি, দেখো প্রথমে যান্ত্রিক পরিপাক,
তারপরে বলছে রাসায়নিক পরিপাক, এটা দ্বিতীয় স্টেপে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, পৌষ্টিক তন্ত্র বলো আর পরিপাক তন্ত্র বলো একই কথা। হ্যাঁ, যদি বলি পরিপাক তন্ত্র একই শব্দ কিন্তু মনে রাখতে হবে, পরিপাক তন্ত্র তারপর হলো পুষ্টিক তন্ত্র একই কথা। পুষ্টিক তন্ত্র, পুষ্টিক তন্ত্র অবশ্য নতুন বোর্ড আর কি এই বোর্ডটা নষ্ট হয়ে গেছে। পরিপাক তন্ত্র বা পুষ্টিক তন্ত্র, হ্যাঁ, তো একই জিনিসের দুই নাম, ঠিক আছে। এখন এই পরিপাক তন্ত্রের দুইটা অংশ, দুইটা মিলে পরিপাক তন্ত্র হয়, হ্যাঁ, বা পুষ্টিক তন্ত্র হয়, দুইটা অংশ মিলে। একটা হলো পরিপাক নালী, পরিপাক নালী, পরিপাক নালী, একটা হলো পরিপাক নালী, আরেকটা হলো পরিপাক গ্রন্থি, পরিপাক পরিপাক গ্রন্থি, আরেকটা হলো পরিপাক গ্রন্থি। তাহলে এটার অন্য নাম পরিপাক নালী বা পুষ্টিক নালী বলা হয়, পুষ্টিক নালী, পুষ্টিক নালী। এটা হলো পরিপাক তো পুষ্টিক গ্রন্থি, একই জিনিসের ভিন্ন নাম, এটা মনে রাখতে হবে। পরীক্ষা কিন্তু দিয়ে দিতে পারে, তুমি একটা বললে আসবে একই কথা। তাহলে পরিপাক তন্ত্র বলতে গেলে শুধু পরিপাক নালী বললে হবে না, পরিপাক নালী কত দূর আছে, আমাদের মুখ ছিদ্র থেকে শুরু করে পায়ু পর্যন্ত সম্পূর্ণটাকে আমরা বলি পরিপাক নালী বা পুষ্টিক নালী, ঠিক আছে। কিন্তু গ্রন্থি বাদ দিয়ে পুষ্টিক তন্ত্র হবে না বা পরিপাক তন্ত্র হবে না, গ্রন্থি এবং পরিপাক নালী দুইটা মিলে কিন্তু দুইটা পুষ্টিক পুষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে প্রথমে যে মুখ, আমাদের মুখ ছিদ্রের কথা বলছে, তারপর মুখ বিবর বা ব্যাকাল ক্যাভিটি, যে ব্যাকাল ক্যাভিটি বা অনেকে ব্যাকাল বলে, তবে ব্যাকাল হবে আসলে ব্যাকাল ক্যাভিটি, ব্যাকাল ক্যাভিটি বা মুখ গহ্বর। আমাদের মুখ হা করলে ভিতরে যে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার নাম হলো মুখ গহ্বর, ওই ফাঁকা জায়গার নাম হলো মুখ গহ্বর। তাহলে মুখ গহ্বরে আমাদের যেটা হয়, মুখ গহ্বরে দুটো এনজাইম আছে। হ্যাঁ, মুখ গহ্বর, মুখ গহ্বরে দুটি এনজাইম, দুটি এনজাইম, মুখ গহ্বরে দুটি এনজাইম। তো মুখ গহ্বরে যে দুটি এনজাইম আছে, ওই দুটি এনজাইমের নাম মনে রাখতে হবে। একটা নাম হলো টায়ারিন, টায়ারিন, একটা হলো টায়ারিন, টায়ারিন, আরেকটা হচ্ছে মলপেস, মলপেস। এই দুইটা অবশ্যই মনে রাখতে পারো। টম এন্ড জেরি নাম মনে রেখে বা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের নাম মনে রাখলে মনে থাকবে। ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। টতে টায়ারিন, এই যে ম আছে মতে মলপেস, বা টম এন্ড জেরি আছে না, ওদের নাম মনে রাখতে পারো। তো টায়ারিন কথাটা একটা গ্রিক শব্দ, টায়ারন থেকে আসছে। টায়ারিন শব্দটা একটা গ্রিক শব্দ, টায়ারন থেকে আসছে, গ্রিক শব্দ, গ্রিক শব্দ, গ্রিক শব্দ টাইলন থেকে আসছে, যার অর্থ হলো লাভা বা লাভা, টাইলন, টাইলো, টাইলিং, তাই না? তারা দেখে নি, টায়ালোন, 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 টাইলন পি আছে। আচ্ছা, ভালো করে পি উচ্চারণটা হবে না, অনেক সময় হয় না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, লেখার টাইমে টায়ালোন, টায়ালোন মানে হলো থুতু বা লালা। হ্যাঁ,
এরপরে আরেকটা এনজাইম এখানে কাজ করে যেটাকে বলা হচ্ছে মল্টেস। তো মল্টেস কথাটা আসছে মাল্ট থেকে, মাল্ট, এটা ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ মাল্ট, ল্যাটিন শব্দ মাল্ট, যার অর্থ হচ্ছে অঙ্কিত শস্য, অঙ্কিত শস্য, অঙ্কিত। আসলে যে বীজ থেকে যে নতুন কেবল অঙ্কুরিত হয়, হ্যাঁ, ওর মধ্যে 2 গ্লুকোজযুক্ত শর্করা পাওয়া যায়, হ্যাঁ। মল্টোজ কিন্তু যেটা আমরা মল্টোজ বলছি, মল্টোজ কিন্তু আসলে 2 গ্লুকোজযুক্ত হয়। মল্টোজ এটা কিন্তু 2 গ্লুকোজযুক্ত, দুইটা গ্লুকোজ একসাথে থাকে, হ্যাঁ। মল্টোজ না মল্টেজ? না, মল্টেজ হচ্ছে এনজাইম আর মল্টোজ হলো শর্করা, 2 গ্লুকোজ। আর যখন এই নামের শেষে, যখন এই নামের সাথে এস যুক্ত হয়ে গেল, মানে মল্টেজ হয়ে গেল, মনে রাখবেন, মল্টেজ যখন হয়ে গেল তখন এটা এনজাইম, তখন এটা এনজাইম। মানে যে এনজাইমটা মল্টোজকে ভাঙতে সাহায্য করে তার নাম হলো মল্টেজ, যে এনজাইম। কারণ ওই যে এটা কিন্তু কখনো বলবা না যে এরা কি বলছে না যে কোনো শব্দের শেষে যদি এস কথা উজ্জ্বল থাকে, যদি সেটা ইংরেজি শব্দ হয় তাহলে এটা মিলবে, কিন্তু অনেক সময় ল্যাটিন হলে মিলে না, তো ম্যাক্সিমাম মিলে। এস থাকা মানে হলো সেটা এনজাইম, ইংরেজি শব্দ এনজাইম। আর যদি কোনো শব্দের শেষে ওস কথা উজ্জ্বল থাকে, ওস, তাহলে সেটা শর্করা, তাহলে সেটা শর্করা। আর কোনো শব্দের শেষে যদি এই কথা উজ্জ্বল থাকে তাহলে সেটা প্রোটিন। শেষে ইংরেজি শব্দ হলে এটা মিলবে। এই এনজাইমগুলো কিন্তু বের হয় কোথা থেকে? এই এনজাইমগুলো কিন্তু আমাদের গ্রন্থি থেকে বের হয়, হ্যাঁ। এটা আমরা দেখব কিভাবে গ্রন্থি থেকে বের হয়। আচ্ছা, এই দুটো তো এনজাইম, মানে অর্থাৎ টাইরিন মল্টেজ দুজনে কিন্তু, হ্যাঁ, দুজনে হলো এনজাইম, এই দুজন হলো এনজাইম। এখন আরেকটা তোমার হচ্ছে রাসায়নিক পদার্থ বের হয় যার নাম মিউসিন। এটা আসলে এনজাইম না, মিউসিন, এটা শেষের দিকে আছে, দেখো পিচ্ছিল, হ্যাঁ, পিচ্ছিল পদার্থ। মিউসিন মানে কি? পিচ্ছিল পদার্থ, মিউসিন, মিউসিন মানে পিচ্ছিল পদার্থ, পিচ্ছিল পদার্থ। মানে এদের কাজ হলো খাওয়াটা পিছলা করা। পিছলা যদি না করে তাহলে অটোমেটিকলি আমাদের কি হবে? আমাদের কিন্তু যে খাবারগুলা হচ্ছে গলায় আটকে থাকবে। তুমি চিন্তা করো, লালা নাই, মুখে কোনো পানি টানি কিচ্ছু নাই, তুমি কোনো কিছু চিবানোর পর পাউডার হয়ে যাবে না? পাউডার হয়ে যাবে। এই জন্য পিছলা করে যেন বের হয়ে যায়, ঠিক আছে। এরপরে দাঁত, দাঁতও পরিবারতন্ত্রের একটা অংশ, দাঁত আর কি পরিবারতন্ত্রের অংশ। তো দাঁত সম্পর্কে কি বলা হচ্ছে দেখো, প্রথমে যেটা বলা হচ্ছে এটা তুমি রিডিং এমসিকিউ হিসেবে পড়বা যে মানুষের হলো উপরে নিচে 16টি করে থাকে, উপরে চল, উপরে চল মানে বুঝতে হবে এটা হলো উপরে চল, তাই না? উপরে চলে 16টা, নিচে চলে 16টা, তাহলে 32টা। এটা হলো প্রাপ্তবয়স্ক মানুষের, প্রাপ্তবয়স্ক মানুষের এরকম থাকে আর কি, হ্যাঁ। তো এখন 18 বছর হলে মোটামুটি 32টা হয়, এটা স্বাভাবিক নিয়ম, কারো একটু কম বেশি হতে পারে, ঠিক আছে। এখন দাঁত আবার বলা হচ্ছে 4 রকমের হতে পারে, দাঁত 4 রকমের, কিরকম ভাবে? তুমি সবার কথা মনে বুঝতে পারবা। দাঁত হলো সামনে উপরের দিকে এরকম একটা দাঁত থাকে, তারপরে একটা চোখা দাঁত থাকে, তারপরে আবার এরকম দাঁত থাকে, তারপরে আবার এরকম দাঁত থাকে, এখানেও তাই, এরকম একটা দাঁত থাকে, তারপরে এরকম দাঁত থাকে, তারপরে একটু বড় বড়, নিচের দিকেও তাই।
আঁকলে বুঝতে সুবিধা হবে। এটা হলো আমি যেভাবে আঁকছি সেটা আঁকবো, হ্যাঁ, চোখ খাতা কাছে। এখানে কিন্তু উপরে 16টা আছে, নিচে 16টা আছে, হ্যাঁ, 4 রকমের দাঁত আছে। এই দুইটা দাঁতকে বলা হয় কর্তন দাঁত বা ইনসিসর, কর্তন বা ইনসিসর। এটাকে বলা হয় ছেদন দাঁত, কেনাইন। আচ্ছা, আগে চিহ্নিত করতে আগে এখানে, তারপরে না আমি যেভাবে আছি মানে না তো বুঝতে পারবো পরে। দেখো এই দুইটা হলো অগ্রবিষণ বা প্রিমোলার, উপরে যা হবে নিচেও চিহ্নিত করলে তাই, তাই না? এই কর্তন আর এই পারে দুটো কর্তন, মানে কর্তন হচ্ছে এইটাও কিন্তু কর্তন। আমরা অর্ধেক গুনলাম, এদিকেও সেম, মানে 4টা কর্তন। হ্যাঁ, 4টা কর্তন। কর্তন আসলে 4টা, এটা লিখে রাখি। 4টা কর্তন, ছেদন 2টা, হ্যাঁ, অগ্রবেশন 4টা, হ্যাঁ, আর বেশন 6টা। তাহলে আমার 16টাই হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, উপরে 16, নিচে 16। এখন দাঁতগুলো সব একরকম কিন্তু না, তাই না? যে দুটো দাঁত, এদের নাম ইনসিসর কেন হলো? সিসর মানে কেচি, সিসর ল্যাটিন শব্দ সিসর মানে কি? কেচি। এই সিসর আছে না, এটা মানে কাঁচি, বুঝলে? কাঁচি চিনো? কাঁচি তো চিনো না? কাঁচি। আর ক্যানাইন কথাটা আসলে ক্যানিস থেকে, ক্যানিস। ক্যানিস মানে কুকুরের দাঁত, ক্যানিস মানে কুকুরের দাঁত। ক্যানিস মানে কুকুরের দাঁত, ক্যানিস মানে হলো কুকুরের দাঁত, কুকুরের দাঁত, ক্যানিস মানে কুকুরের দাঁত, ক্যানিস মানে কুকুরের দাঁত, বুঝছো? তাহলে অগ্রবেশন মানে কি? অগ্রবেশন, বেশন মানে ভারী দাঁত, বড় দাঁত, এগুলো বোঝায়, হ্যাঁ। তাহলে ভারী দাঁত সামনে আছে অগ্রবেশন, ভারী দাঁত পিছে আছে, তাহলে শুধু বেশন এইভাবে হয়েছে, হ্যাঁ। তাহলে এটা হলো তাদের দাঁতের সংখ্যা এবং অর্থ এরকম বোঝায়, হ্যাঁ। তাহলে দাঁতটা সৃজনশীল হিসেবে করতে হবে। মনুষ্য দাঁত কয় ধরনের? 4 ধরনের। তারপরে দাঁতের যে বর্ণনা দেখো, দাঁতের বর্ণনাগুলো হচ্ছে দাঁতের হলো মুকুট, দাঁতের গঠন
প্রতিটি দাঁতের তিনটি অংশ থাকে, একটা হলো মুকুট। তাহলে মুকুট বলতে বোঝায় আমাদের দাঁতের উপরের দিকে যে অংশটা, অর্থাৎ মাড়ির উপরে চারটুকু আছে আর কি। হ্যাঁ, মাড়ির উপরে চারটুকু আছে, ওটাকে বলে মুকুট। এই যে চিহ্নিত, নিচে চিহ্নিত আছে, দেখছো নিচে চিহ্নিত আছে না? হ্যাঁ, ওটা হলো মুকুট। তারপরে দেখো মাংসপেশির ভিতরে কিছু দূর পর্যন্ত অঞ্চলকে গ্রীবা বলা হয়, আর নিচের দিকের গোটা অংশকে মূল বলা হয়, কারণ এটাই হলো ভিতরের দিকে মূলের মতো মাংসপেশির মধ্যে ঢুকে আছে, তাই না? তো এই জন্য এটাকে বলা হচ্ছে, নাম দিয়েছে যে মূল। এখন সব থেকে বাইরে যে অংশটা সেটা কিন্তু ডেন্টিন না, এনামেল। এনামেল হলো সব থেকে বাইরে, দেখো সাদা অংশ, তাই না? এনামেল মানে ধরো একটা দাঁতের যে অনেকগুলো অংশের মধ্যে একটা ধরো উপরে এরকম আছে, ধরো উপরে এরকম আছে, তাহলে এই অংশটা হলো এনামেল, এটা কি ডেন্টিন। তাহলে বলা হচ্ছে এনামেল অংশ যদি কিছুটুকু ভেঙে যায় তাহলে তোমার সমস্যা না, মানে তাতে পোকা লাগবে না। কিন্তু এনামেল অংশ যদি গোটাটা ভেঙে যায়, ডেন্টিনে যদি টাচ করো, তাহলে ওখান থেকে ব্যাকটেরিয়া ঢুকবে এবং তোমার দাঁতে ব্যথা হবে, বুঝছো? কারণ এনামেল অংশতে জীবাণু ঢুকতে পারে না, ভিতরে প্রবেশ করতে পারে না। কিন্তু ডেন্টিন অংশ যদি উন্মুক্ত হয়ে যায় তাহলে জীবাণু ঢুকে যাবে। আর এনামেল অংশের অল্প একটু ধরো ভেঙে গেছে, হ্যাঁ, তোমার জীবাণু ঢুকবে না, এনামেল ভেদ করে ঢুকতে পারে না। কিন্তু যদি এনামেল পুরাটাই ভেঙে যায়, মানে উপরের দিকের এক সাইড এতটা ভেঙে গেল, ধরো যে এর পুরাটা ভেঙে গেছে, এইটুকু উন্মুক্ত হয়ে গেছে, বাস এদিক দিয়ে জীবাণু ঢুকে যাবে, ঢুকে ভিতরে চলে যাবে, বুঝছো? ভিতরে যেখানে রক্তজলক স্নায়ুতন্ত্র আছে ওই সব জায়গায় স্নায়ুতন্ত্র সব আছে কিন্তু, বুঝছো? হ্যাঁ, দন্তমজ্জা আছে, এইগুলাতে তো রক্ত জালক স্নায়ুতন্ত্র সব আছে। ওখানে জীবাণু যখন অ্যাটাক করবে তখন তোমার ব্যথা অনুভব হবে, তখন তোমার ব্যথা অনুভব, বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে যে এনামেল সবার উপরের অংশ, এখানে কিন্তু বইয়ে লিখছে টুলটা করে, আগে এনামেল দিতে হতো পরে ডেন্টিন দিতে হতো, আগে দিতে ডেন্টিন। পরীক্ষায় তুমি আগে এনামেল লিখবা, তবে তারপর লিখবা ডেন্টিন। এখন সিমেন্ট নামে একটা অংশ, সিমেন্ট অংশটা কিন্তু শুধুমাত্র মাংসপেশির ভিতরে যখন দাঁতটা যায় তখন এই অংশে সিমেন্টের অংশ থাকে। সিমেন্ট কিন্তু উপরে দিকে থাকে না, যেখানে ধরো যে এখানে দাঁতের ধরো একটু উপরের অংশ এই ভিতরের দিকে থাকে, সিমেন্ট অংশ থাকে মাংসপেশিতে। ধরো কালি, ভিন্ন কালি দিয়ে দিয়েছে সিমেন্ট, সবুজ ভিতরে, হ্যাঁ, ভিতরের দিকে কিন্তু থাকবে সিমেন্ট, উপরের দিকে কোনো সিমেন্ট বুঝে থাকে না, বুঝতে পারছো? তাহলে এই ছবিটা এঁকে নিয়ে আসো, দেখি কেমন পারো, আগামী দিন এঁকে নিয়ে যাবে। হ্যাঁ, এটা দেখাবে। হ্যাঁ, আর ওই বিল্ডিং এ চলে যাবে। স্যার এখানে যে বেসন দাঁত 4টি আর আক্কেল দাঁত শোনা যাবে 4টি। ও, ওই যে অর্ধেক ধরেছে, যে অর্ধেক ধরলে, ও এটা হচ্ছে যে আক্কেল দাঁত, তো এই তিনটা হলো বেসন দাঁত, ঠিক আছে? তো এখন এই লাস্ট যে দাঁতটা আছে এটাকে আক্কেল দাঁত বলে। এটা সবার হয় না, মানে কারণ কখন কখন কারো নাও হতে পারে। যদি না হয় তার 4টাই হবে, এদিকে 2টাই হবে, এদিকে 2টাই হবে। ও, বুঝলি? তো আক্কেল দাঁতটা নাও হতে পারে, আর হলে তো 3টে বেসন। আক্কেল দাঁতকে তোমার হচ্ছে পেছনেরই একটা অংশ, আক্কেল দাঁত পেছনের একটা অংশ, কিন্তু ওরা একটা আলাদা নাম কেন দিয়েছে? কারণ এটা উৎপন্ন হয় কিন্তু 18 বছর বয়সে, বুঝছো? 18 বছর বয়সে উৎপন্ন হয়, কিন্তু আসলে মানুষের 18 বছর হলেই যে আক্কেল হবে তার আগে হবে না, এরকম কিন্তু কোনো বিষয় না। তার আগেও মানুষের বুদ্ধি হয়, যে সে বুঝে যে আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, না পড়াশোনা করলে আমার জীবন অন্ধকার, এগুলো কিন্তু আগে থেকেই সে বুঝে যে ভালো, তাই না? আর যে ভালো না, সে বড় হয়ে গেলেও বাদদামি করে, নেশা পর্যন্ত করে, সিগারেট খায়, আছে না? তাই না? অনেকে বিশ্ববিদ্যালয়ে মনে করো যে অনেক অঘটন ঘটাই ফেলে, হ্যাঁ ঘটাই ফেলে, তাই কিনা? এই জন্যে এটা আমরা বলি আক্কেল দাঁত, কিন্তু এটার সাথে আক্কেলের কোনো সম্পর্ক নেই। যারা আক্কেল দাঁত নাই তার মানে তার আক্কেল নাই, আক্কেল আছে। এটা শতকরা ধরো 2 জনের আক্কেল দাঁত নাও হতে পারে, তাছাড়া সবারই প্রায় হয়। এটুকু পর্যন্ত তাহলে মুখস্থ করে আসো, পড়াগুলো ধরবো। হ্যাঁ, তোমাকে ধরে তারপরে